নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের বিখ্যাত উপন্যাস সারমেয় গেন্ডুকের কাঁটা চতুর্থ পর্বের দিকে এগিয়ে চলেছি। আগের পর্বগুলোয় আমরা দেখেছি মেদিনীনগরের পামেলা জনসন তার মৃত্যুর 2 মাস আগে একটা চিঠি লিখেছিলেন বিখ্যাত ব্যারিস্টার এবং ক্রিমিনাল লয়ার পিকে বাসুকে। কিন্তু সেই চিঠি তিনি পোস্ট করে যেতে পারেননি, কোনো কারণে ভুলে গেছিলেন। কিন্তু একটা আশঙ্কা রেখে গেছিলেন এক মারাত্মক ষড়যন্ত্র। কেউ বা কারা হয়তো তার সম্পত্তির লোভে তাকে খুন করতে চাইছে। মন থেকে বিশ্বাস করেননি, কিন্তু বুদ্ধিমতী মহিলার মনে কোথাও একটা সন্দেহের কাঁটা খচখচ করে বিঁধছিল। তাই সেই চিঠি তিনি লেখেন। বাসু সাহেব যখন সেই চিঠি হাতে পান তখন অলরেডি তিনি স্বর্গগতা। বাসু সাহেব চলে যান সোজাসুজি মেদিনীনগরে, শুরু করেন তার তদন্ত। তিনি কি সত্যি সত্যি কোনো ষড়যন্ত্র খুঁজে পাবেন? চলুন চলে যাই আমরা চতুর্থ পর্বে। কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। তাহলে সবাই খুব ভালো থাকুন, মজা করে গল্প শুনুন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো চাই। ভালো থাকবেন, নমস্কার। মরকতকুঞ্জের কাঠের সিঁড়িতে দোতলার ল্যান্ডিং এর শেষ ধাপের কাছাকাছি স্কার্টিং এ একটা পেরেক পোতা আছে কৌশিক, ধাপ থেকে 9 ইঞ্চি উঁচুতে। ওর দিকে তাকিয়ে দেখলাম আমি, কিছুই বোঝা গেল না। উনি অত্যন্ত গম্ভীর। বলি, বেশ তো, না হয় আছে, তাতে কি হলো? প্রশ্ন হচ্ছে ওখানে একটা পেরেক পোতার হেতুটা কি? হাজারটা হেতু হতে পারে, তার একটা অন্তত আমাকে শোনাও। ল্যান্ডিং এর কাছাকাছি শেষ ধাপের সই দেওয়ালের দিকে, ধাপ থেকে 9 ইঞ্চি উঁচুতে পেরেক পোতাটা সম্ভাব্য হেতু কি? শুধু তাই নয়, পেরেকের মাথাটা ভার্নিশ করা, যাতে সহজে নজরে না পড়ে। আপনি আপনি কি বলতে চান? কে কেন পুঁতেছে আপনি জানেন? কে পুঁতেছে জানি না, কেন পুঁতেছে জানি। কেন? সে রাতে ও বাড়িতে একাধিক আত্মীয় স্বজন ছিল কৌশিক, যারা বুড়ির মৃত্যু কামনা করেছিল। কারণ বুড়ি তখনও দ্বিতীয় উইলটা করেনি। সকলেই তার ওয়ারিশ। তারা জানতো বুড়ি সারা রাত পায়চারি করে, দোতলা থেকে একতলায় নেমে আসে। বুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেবার সবচেয়ে সহজ পন্থা বাড়ি শুদ্ধ সবাই শুয়ে পড়ার পর সিঁড়ির শেষ ধাপে আড়াআড়ি ভাবে একটা টোন সুতো বা তার বেঁধে দেওয়া। রেলিং এর দিকে বাঁধাটা সহজ, কিন্তু দেয়ালের দিকে সেটাকে শক্ত করে বাঁধতে হলে ওয়াল বোর্ডের গায়ে একটা পেরেক পুঁততে হবে। সহজে সেটা যাতে নজরে না পড়ে, তাই তার মাথাটা ভার্নিশ করে দিতে হবে। আর সারমেয় গেন্ডুকটি সিঁড়ির শেষ ধাপে রেখে দিতে হবে। বুঝেছো? মাই গড, কি বলছেন আপনি? ইয়েস, এছাড়া ওখানে ওই পেরেকের অস্তিত্বের আর কোনো ব্যাখ্যা নেই কৌশিক। মিস প্যামেলা জনসন অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। পতনজনিত মৃত্যু হলে যা ঘটতো না তাই ঘটল। উনি ভাবতে বসলেন। দুর্ঘটনা ঘটে 6 তারিখ, উনি চিঠি লেখেন 17 তারিখ। পাক্কা 10টা দিন তিনি শুধু ভেবেছেন আর ভেবেছেন। হয়তো স্মরণে আনার চেষ্টা করেছেন পতনের পূর্ব মুহূর্তে পায়ের তলায় রবারের বলের স্পর্শের স্মৃতিটা। মনে পড়েনি, এ আমার আন্দাজ। শুতে যাওয়ার আগে সারমেয় গেন্ডুকটি তিনি ড্রয়ারে তুলে রেখেছিলেন। সেটা কেমন ভাবে সিঁড়ির মাথায় এলো, মাথায় না হলে পাদদেশেই ধরো, এটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। ফ্লিসি আনেনি, কারণ ফ্লিসি সে রাত্রে বাইরে ছিল। বোধ করি শেষ রাত্রে তার কুই উনি সকর্ণে শুনেছিলেন। এটা আমার আন্দাজ বটে।
আর তাতেই মৃত্যু সময় ওর মনে পড়েছে চীনে মাটির টবের ওই ছবিটার কথা। হতে পারে, হতে পারে, কিন্তু ভেবে দেখো কৌশিক, চিঠিতে ভদ্রমহিলা বারবার বলেছেন গোপনতার কথা। বলেছেন, বিশ্বাস করুন, বিশ্বাস করিতে আমার মন সরিতেছে না। নিজের পরিবারের এই রকম একটা ডেলিবারেট মার্ডারের কথা মেনে নিতে পারছিলেন না তিনি। অথচ আর কোনো সন্তোষজনক ব্যাখ্যাও পাচ্ছিলেন না ওই সারমেয় গেন্ডুকের সমস্যার। হয়তো বাকি যে কটা দিন বেঁচে ছিলেন তার ভিতর নিকট আত্মীয়দের মধ্যে সেই বিশেষ শয়তানটিকে তিনি চিহ্নিত করে যেতে পারেননি। কিন্তু সে যে ওই দলে আছে এটা তিনি স্থির নিশ্চয় বুঝেছিলেন। তাই সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক অনাত্মীয়া অজ্ঞাত কুলশীলাকে। আমি বলি, হয়তো তাই, কিন্তু এখন আর কি করা যায় মামু? অনেক, অনেক কিছু কৌশিক। গোটা রহস্যটা উদ্ঘাটিত করতে হবে আমাকে। জানতে হবে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর হত্যাকারী কি দ্বিতীয় প্রচেষ্টা করেনি। আমি বাধা দিয়ে উঠি, নিশ্চয়ই না, উনি তো জন্ডিসে মারা গেছেন। উনি আমার কথায় কর্ণপাত না করে বলে চলেন, জানতে হবে কৌশিক, মিস মাইতি কেন চুপিসারে ফ্লিসিকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছিল, কেন সবাইকে বারণ করেছিল কর্ত্রী যেন না জানতে পারেন যে ফ্লিসি সে রাত্রে বাড়িতে ছিল না। তার মানে আপনি কি বলতে চান? আমি কিছুই বলতে চাই না কৌশিক, এই স্টেজে আমি শুধু শুনতে চাই। কিন্তু এ কথাও তো ভুললে চলবে না, সম্পত্তিটা লাভ করেছে মিস মিনতি মাইতি, যে সক্রিয় অংশ নিয়েছিল ফ্লিসির অভিসার বার্তা গোপন রাখতে, নয় কি? আবার সব গুলিয়ে গেল আমার। নাটকের পরবর্তী দৃশ্য ডাক্তার পিটার দত্তের ডেরা। চলো দেখি তিনি কি বলেন, কি রোগে মিস জনসন ফৌত হলেন। একাধিক ব্যক্তি বলছে রোগটা জন্ডিস। এই রোগে জীবনের শেষ 3 বছর কাবু ছিলেন বৃদ্ধা, কিন্তু সে কথা বাসুমামুকে বলতে যাওয়া বৃথা। কারণ আমি প্রমাণ করতে পারবো না যে বক্তারা ধর্মপুত্র নয়। ডক্টর দত্ত থাকেন মেরিনগরে, কিন্তু তার ক্লিনিকটি কাঁচরাপাড়ায়। একটি পুরনো আমলের ফোর্ড গাড়ি আছে, তাই চেপে তাঁতের মাকুর মতো তিনি এই 5-7 মাইল পথ নিত্য পাড়ি দেন। নিজেই ড্রাইভ করেন। এখন বেলা 4টে, গেছো দাদা কোথায় আছেন তা জানা নেই। মামু বললেন, টি টাইম হয়ে গেছে কৌশিক, চলো সুতৃপ্তিতে গিয়ে 1 কাপ চা সেবন করা যাক। আর সেখান থেকে টেলিফোনে ডক্টর সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্টও করা যাবে। ডক্টর মানুষ, চেম্বারে এবং বাড়িতে টেলিফোন তো থাকবেই। ফিরে এলাম সুতৃপ্তিতে। হুম, মামুর ডিডাকশন নির্ভুল। ডক্টর দত্ত চেম্বারে এবং বাড়িতে টেলিফোনের কানেকশন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সুতৃপ্তিতে টেলিফোন নেই। তা হোক, আমাদের সেই চালাক চতুর বয়টি জানালো ডাক্তার সাহেবের চেম্বার সন্ধ্যা 6টায়, অর্থাৎ এখন থেকে বাড়িতেই পাওয়া যাবে। ওর বাড়ির পথ নির্দেশ দিয়ে দিল এবং ওই সঙ্গে আরো কিছু সংবাদ পরিবেশন করলো। ডাক্তার পিটার দত্তর বয়স 70-এর ওপর। কাঁচরাপাড়ায় ওর ডাক্তারখানাটি বাস্তবে একটি ক্লিনিক, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেটিং সেন্টার। রক্ত ও মলমূত্রাদির পরীক্ষা করা হয়, এক্স-রের ব্যবস্থাও আছে। দত্ত সাহেব নিজের হাতে সবকিছু করেন না, বেতনভুক কর্মচারী আছে। উনি প্র্যাকটিসটাই করেন, শুধু সন্ধ্যাবেলায় ঘন্টা দুয়েক চেম্বারে গিয়ে। এই প্রসঙ্গে উঠে পড়ল ডাক্তারবাবুর দক্ষিণ হস্তের কথা, ডাক্তার নির্মল দত্তগুপ্ত। অল্প বয়স, মেধাবী, ইতিমধ্যেই বেশ নাম করেছেন। তবে রোগীপত্র দেখেন না, সে নাকি ডাক্তার সাহেবের পরীক্ষাগারে কি সব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বাসুমামু আকৃষ্ট হলেন যখন লোকটা বলল, ওই নির্মল ডাক্তারের সঙ্গেই
স্মৃতিটুকুর বিবাহ পাকা হয়ে আছে। তাই নাকি? তুমি কি করে জানলে? এ কথা কে না জানে স্যার। অতটুকুন শহর, সব্বাই সব্বার নারীর খবর রাখে। তাই বুঝি? তা মিস জনসনের চিকিৎসা ঠিক কে করতো? ডক্টর দত্ত নাকি নির্মল দত্তগুপ্ত? না স্যার, বুড়ি সেদিক দিয়ে ট্যাটন। পিটার দত্তর প্রেসক্রাইব করা ওষুধ ছাড়া আর কিচ্ছু খেত না স্যার। তার মানে? লোকটা সামলে নিল নিজেকে, বলল, মানে ওই ওই আর কি স্যার। সবাই সবার নারীর খবর রাখে। তার মানে কি ওই লোকটা আন্দাজ করেছিল মিস জনসন শেষ জীবনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন? স্বীকার করলো না সেই কথা। ডাক্তার দত্ত বাড়িতেই ছিলেন। কলবেল বাজাতে তিনি নিজেই দ্বার খুলে আমাদের বললেন, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? বাসু সাহেব হাত তুলে নমস্কার করলেন, বললেন, প্রথমেই বলি, ডক্টর দত্ত, বিনা অ্যাপয়েন্টমেন্টে সাক্ষাৎ করতে এসেছি, কোনো প্রফেশনাল কারণে নয়। শুনে সুখী হলাম। হুম, আপনাদের দুজনের স্বাস্থ্য ভালো, অসুখের লক্ষণ তো কিছু দেখছি না। আপনার সাথে দু চারটে কথা বলার আছে, যদি সময়। আসুন আসুন, যথেষ্ট সময় আছে, ভেতরে এসে বসুন। কলকাতা থেকে আসছেন সোজা গাড়িতে? আগে হ্যাঁ। আমার সাথে দেখা করতে? আগে না, আপনার কথা জেনেছি মেরিনগরে এসে। আমরা ওর বৈঠকখানায় গিয়ে বসলাম। গৃহস্বামী ফ্যানটা খুলে দিয়ে বসলেন। এবার বলুন। আমার নাম টিপি সেন। আমি একজন সাংবাদিক, ফ্রিল্যান্স জার্নালিস্ট আর কি। আসলে ব্যাপার হচ্ছে, আমি জোসেফ হালদারের একটা জীবনী লিখছি, তাই এসেছিলাম এখানে। মরকতকুঞ্জে গেছিলাম, কিন্তু কি আফসোসের কথা, কেউ কিছু বলতেই পারছে না। আপনি মেরিনগরের একজন প্রাচীন সম্মানীয় সিটিজেন, তাই। ডক্টর দত্ত আকাশ থেকে পড়লেন। আমি মুহূর্তকাল পূর্বেও আমি অনুমান করতে পারিনি যে রিটায়ার্ড নেভাল অফিসার কে পি ঘোষ ইতিমধ্যে রূপান্তরিত হয়েছেন টি.পি. সেন-এ। ডক্টর দত্তের বিস্ময় অন্য জাতের। কোনো ক্রমে বললেন, এ তো আজব কথা শোনালেন মশাই। অফ অল পার্সনস, আপনি এতদিন পর জোসেফ হালদারের জীবনী লিখতে বসলেন কেন? ব্যাপারটা কি? উনি বিদেশ থেকে বিদেশি স্ত্রী নিয়ে এখানে এসে বসবাস শুরু করলেন, এ কথা নিশ্চয়ই জানেন। কিন্তু তার পূর্ব ইতিহাস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আদৌ না। উনি কোন দেশ থেকে এসেছিলেন তাই তো জানি না। জানে কি কেউ? না, কেউ জানে না। উনি বোধহয় 1914 সালে ভারতে ফিরে আসেন, তাই না? তা হবে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের আমলে তো এটুকু শুনেছি। আপনি কোমাগাতামারু জাহাজটার নাম শুনেছেন? কোমাগাতামারু? মনে পড়েছে, একটা জাপানি জাহাজের নাম। কি যেন হয়েছিল? আগে হ্যাঁ, জাহাজটাতে চেপে অনেক পাঞ্জাবি শিখ আমেরিকা আর কানাডা থেকে ভারতে ফিরে আসে। ইমিগ্রেশন আইন পাশ করে ওই শিখ শ্রমজীবীদের ধনে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা হয়েছিল। জাহাজটা যখন বজবজে আসে, তখন ব্রিটিশ পুলিশ চাইলো সবাইকে বন্দি করতে। স্পেশাল ট্রেনে করে বন্দীদের পাঞ্জাবে পাঠাবার ব্যবস্থাও হয়েছিল, কিন্তু সর্দার গুরজিৎ সিং এর নেতৃত্বে যাত্রীরা পায়ে হেঁটে কলকাতার দিকে রওনা দেয়। বাধা দিল পুলিশ। শুরু হয়ে গেল লড়াই। গদর বিপ্লবীরা ওই শিখ যাত্রীদের কিছু পিস্তল সরবরাহ করেছিল, কিন্তু রাইফেলের সাথে তো পিস্তলের লড়াই চলে না। বহু শিখ যাত্রী হতাহত হলো। পুলিশের পক্ষেও দু একজন ব্রিটিশ অফিসার এবং 3 জন পুলিশ মারা যায়।
যাত্রীদের 60 জনকে গ্রেপ্তার করে পাঞ্জাবে পাঠানো হয়, কিন্তু গুরজিৎ সিং পালিয়ে যান। তার সাথে আরো অনেকে পালান, যার মধ্যে একজন ছিলেন জোসেফ হালদার। মাই গড! কিন্তু আপনি যে বললেন ওই জাহাজের যাত্রীরা নিঃস্ব ছিল, সেক্ষেত্রে জোসেফ হালদার অত সম্পদ পেল কি করে? ডক্টর দত্ত, সেটাই আমার গবেষণার কেন্দ্রবিন্দু, কিন্তু ব্যাপারটা মোস্ট কনফিডেন্সিয়াল। সেটা তো সহজেই বোঝা যায়। তা বেশ, আপনি কি জানতে চান বলুন তো। আমি জোসেফ হালদারকে ছোটবেলায় দেখেছি। তিনিই তো এই মেদিনীনগরের প্রতিষ্ঠাতা। আমার বাবার সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। বাবা মেদিনীনগরের আদি বাসিন্দাদের মধ্যে একজন। জোসেফ হালদারের বড় মেয়ে প্যামেলা আমার চেয়ে বছর দুয়েকের ছোট। আমার সাথে একসঙ্গে পড়াশুনো করেছে মিশনারি স্কুলে। সে আমার বাল্য বান্ধবী ছিল। জোসেফের সন্তানাদি কি? ডক্টর দত্ত হালদার পরিবারের নানান তথ্য পরিবেশন করতে থাকেন। আমার পক্ষে সেসব কথা দ্বিতীয়বার বর্ণনা করা নিষ্প্রয়োজন, কারণ পাঠককে আমি ইতিপূর্বেই তা জানিয়েছি। প্রসঙ্গক্রমে ডক্টর দত্ত বলেন, মরকতগঞ্জে পুরনো কাগজপত্র আপনি কিছুই খুঁজে পাবেন না। পামেলার মৃত্যুর পর মিন্টি সব বাজে কাগজপত্র ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। বাসুবাবু ন্যাকা সাজলেন। মিন্টিকে? ফলে আবার শুনতে হলো একই ক্লান্তিকর ইতিহাস। সেই সূত্র থেকে মামু প্রশ্ন করার সুযোগও পেলেন। সুদীপ্তিতে গুজব শুনলাম, অবশ্য গুজবে কান না দেওয়াই উচিত। ওর শেষ জন্মদিনে নাকি আত্মীয় স্বজনরা সবাই জড়ো হয়েছিল, তখনই হয়তো কোনো ঝগড়াঝাটি হয়ে থাকবে, সেজন্য দ্বিতীয় উইল না করে। না না, অপ্রীতিকর ঝগড়াঝাটি কিছু হয়নি তো। প্যামেলা সেরকম মেয়েই ছিল না, হলে আমি খবর পেতাম। মেদিনীনগর এক ছোট্ট জায়গা, ওর বাড়ির ঝিচাকররা সে কথা রটিয়ে বেড়াতো। তাছাড়া পামেলার মৃত্যুর দিন সাতেক আগে আমি একজন ট্রেন্ড নার্সকে বহাল করেছিলাম। মৃত্যুর সময় সে ছিল। তেমন কিছু ঘটলে আমি আশার কাছে খবর পেতাম। আই সি। তাহলে সেই সহচরী, কি যেন নাম? হ্যাঁ, মিনতি মাইতি। সেই হয়তো সুযোগ বুঝে কর্ত্রীকে দিয়ে নতুন একখানা উইল বানিয়ে নিয়েছে। 72 বছরের এক মৃত্যু পথযাত্রিনীকে ভুলিয়ে ভালিয়ে। কথাটা শেষ করতে দিলেন না ডক্টর দত্ত। মাঝপথেই বলে ওঠেন, আপনি ওদের দুজনের একজনকেও চেনেন না, তাই এ কথা ভাবতে পারছেন। প্যামেলা জনসনকে আমি 60 বছর ধরে চিনতাম। তাকে ভুলিয়ে ভালিয়ে সই করানোর ক্ষমতা দুনিয়ায় কারোর ছিল না। দ্বিতীয়ত, মিন্টি মাইতি একটা নিটোল গবেট, নিনকাম্পুপ, বুঝেছেন? তার মাথায় নিরেট গোবর। এমন একটা পরিকল্পনার কথা তার মাথাতেই আসতে পারে না। মাসু বললেন, দুনিয়ায় কত রকমের রহস্যই তো অনুদ্ঘাটিত থেকে যাচ্ছে ডক্টর, আর তা নিয়ে আমাদের কেন মাথা ব্যথা বলুন? বটেই তো, বটেই তো। আপনি ওই তিনজনের ঠিকানা আমায় দিতে পারবেন? সুরেশ, স্মৃতিটুকু আর হেনার? বৃথা চেষ্টা, ওরা পুরনো কথা কিছু জানে না। আজকালকার ছেলেমেয়েরা ওসব ব্যাপারে খোঁজ খবর রাখেই না। আপনি বরং এক কাজ করতে পারেন, উষা বিশ্বাসের সাথে দেখা করতে পারেন। সে এখানেই থাকে, পামেলার বান্ধবী। পারলে সে হয়তো কিছু আপনাকে জানাতে পারে। উষা বিশ্বাসের ঠিকানাটা লিখে নিয়ে বাসুমামু বললেন, হয়তো তার কাছে সুরেশ বা হেনার ঠিকানাটা পেয়ে যাব। সুরেশ বা হেনার ঠিকানা দিতে না পারলেও টুকুর ঠিকানা বোধহয় আপনাকে দিতে পারবে। নির্মলও জানে। নির্মলকে? সুদীপ্তিতে শ্রুত সন্দেশটি করবোরেটেড হলো। ডক্টর দত্ত তার চেম্বারে ফোন করলেন, কিন্তু ডক্টর নির্মল দত্তগুপ্তকে পাওয়া গেল না। ও প্রান্ত থেকে ওকে জানানো হলো কি একটা জরুরি প্রয়োজনে ডক্টর নির্মল দত্তগুপ্ত সাইকেলে চেপে ওর কাছেই আসছেন। ডক্টর দত্ত বললেন, মিনিট পাঁচেক অপেক্ষা করে যান, নির্মল এসেই যাবে, একটু বসে যান। তাই এলো
নির্মল দত্তগুপ্ত, বছর 30-32 বয়স, স্মার্ট, সুদর্শন। পিটার দত্ত তার সঙ্গে সাংবাদিক টি.পি. সেনের পরিচয় করিয়ে দিলেন। সেন মহাশয় জোসেফ হালদারের জীবনী লিখতে ইচ্ছুক এই কথা শুনে তার চোখ কপালে উঠল। কোমাগাতা মারুর প্রসঙ্গটা উল্লেখিত না হওয়ায় ব্যাপারটা হয়তো তার কাছে অবিশ্বাস্য বলে মনে হলো। আমাদের দুজনকে ভালো করে দেখে নিয়ে বললে, সুরেশের ঠিকানা আমি জানি না, তবে টুকুর ঠিকানা জানি। সে নিশ্চয়ই তার দাদার পাত্তা জানে। নির্মল একটা কাগজে স্মৃতিটুকুর ঠিকানা লিখে পাঠিয়ে ধরল। মামু তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে গাত্রোত্থান করলেন। বাইরে এসে মামুকে বললুম, কোমাগাথা মারু সম্বন্ধে আপনি যেসব ফ্যাক্ট এন্ড ফিগার্স দিলেন তা কি সত্যি? শিওর। ডক্টর দত্ত দুদিনের ভেতরেই লাইব্রেরি থেকে বই এনে ভেরিফাই করবে হে। আমাকে সন্দেহ করেছে বলে নয়, মেরিনগরের প্রতিষ্ঠাতার কোনো হক হদিশ পাওয়া যায় কিনা তা যাচাই করতে। আমি যা বলেছি তা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ। তবে ওই ঐতিহাসিক উপন্যাসে যেমন সামান্য ভেজাল টেজাল থাকে, এখানে তেমনি জোসেফ হালদারের নামটি একটি বিশুদ্ধ ভেজাল। হঠাৎ দুয়ে দুয়ে 4 বানিয়ে ফেললেন কি করে বলুন তো? যেহেতু জোসেফ হালদার প্রথম বিশ্বযুদ্ধের আমলে ভারতবর্ষে এসেছিলেন, এ খবরটা শুনলাম। ডক্টর দত্ত আপনাকে সন্দেহ করবে না তো? সন্দেহ সন্দেহ করার কি আছে কৌশিক? এমনটা তো নিত্যি ঘটছে। একদল গণ্ডমূর্খ আর একদল গণ্ডমূর্খের জীবনী ক্রমাগত লিখছে। আমি হেসে ফেলি। মামু, কথাটা কিন্তু আপনার নিজের তরফে কমপ্লিমেন্টস হলো না। ভাসু মামু চকিত আমার দিকে চাইলেন, বললেন, উল্টোটাও হলো না কৌশিক। আমি জোসেফ হালদারের জীবনী আদৌ লিখছি না, সেটা লিখছে টি.পি. সেন। আমি বলি, কিন্তু ডক্টর দত্তগুপ্তর চোখে আমি যে দৃষ্টি দেখেছি তাতে আশঙ্কা হয় সে আপনাকেই সন্দেহ করছে, টি.পি. সেনকে নয়। ও ছোকরা স্বভাবগতভাবে সন্দেহবাতিগ্রস্ত। তা নয় হলো, অত কিম। আর অবিশ্বাসীদের কাছে নয়, এবার আমাদের লক্ষ্যস্থল উষা বিশ্বাস। ছোট্ট একটা টালির শেড, সামনে এক চিলতে বাগান। মরশুমি ফুল ফুটেছিল বিগত বসন্তে, তাদের শুকনো ডালপালা পড়ে আছে। গাঁদা অবশ্য এখনো ফুটছে। কলবেল ছিল না, করার নাড়তেই পাল্লাটা ইঞ্চি 2 ফাঁক হলো। দেখা গেল মোটা চশমা পরা একজোড়া কৌতূহলী কুতকুতে চোখ। মানুষটির সামান্য আভাস, উচ্চতা বোধ হয় 5 ফুটের সামান্য কম, মাথার চুল ধবধবে সাদা, পরিধানেও একখানা ধবধবে সাদা শাড়ি, নীল পাড়, বাঁ কাঁধে প্রকাণ্ড একখানা ক্রোমিয়াম প্লেটেড ব্রোচ, তাতে ইংরাজিতে 2টি অক্ষর, ইউ এবং বি। সেই 2 আঙুল ফাঁক দিয়ে বৃদ্ধা জিজ্ঞাসা করল, কি নাম? বাসুমামুকে এগিয়ে দিয়ে আমি পিছিয়ে দাঁড়িয়েছি। বাসুমামু হাত দুটি নমস্কার করে বললেন, আগে টি.পি. সেন। বৃদ্ধা প্রতি নমস্কারের ধার দিয়েও গেলেন না, বলেন, কি বেচতে এসেছেন? বেচতে? না না, বেচতে আসেননি তো কিছু। শ্যাম্পু, পাউডার, হেয়ার লোশন, মুখে মাখার হাবিজাবি? আগে না, আমি সেলস রিপ্রেজেন্টেটিভ নই। ও, মার্কেট সার্ভিং। আমার কত আয়, সংসারে কজন মানুষ, কি দিয়ে ভাত খাই, ভাজা মাছ উল্টে খেতে জানি কিনা? নো ম্যাডাম, আমি মার্কেট সার্ভে করতেও আসিনি। তবে আসুন আসুন, বসুন। ফ্যানটা খুলে দিলেন। আমরা দুজনে 2টি বেতের মোড়া টেনে বসি। বৃদ্ধাও বসলেন। বললেন, একা মানুষ, সাবধানে থাকতে হয়, বুঝেছেন? বেগানা মানুষজন আসে, দিব্যি ভদ্রলোকের মতো চেহারা, সুটেড বুটেড, মুখে পাইপ, দেখ না দেখ এক গাদা হাবিজাবি পচিয়ে দেয়। ব্যাপার বুঝে নেবার আগেই 10-20 টাকা হাওয়া।
আগে না, কিছুই বেচতে আসিনি আমরা। শুধু কি বেচা, আজকাল আবার হুজুগ হয়েছে মার্কেট সার্ভে। আপনার আয় কত, ঝি চাকর কজন, সপ্তাহে কদিন মাছ খান? কেন রে বাবু? আগে সেসব কিছু নয় ম্যাডাম, আমার উদ্দেশ্য সম্পূর্ণ অন্য জাতের। ডক্টর পিটার দত্তর কাছ থেকে আপনার নাম শুনে এসেছি। ও, দত্তটা একটা ক্যাবলা, তাকে কি গচালে? বাসুবাবু রাগ করলেন। তার হাতে যে পাইপটা ছিল তা ইতিপূর্বেই পকেটজাত করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, কি চাও বলো। বাসুবাবু নিজের বিস্তারিত পরিচয় দিলেন, অর্থাৎ টিপি সেন সাংবাদিকের উদ্দেশ্যটাও বিশদভাবে বর্ণনা করলেন। কোমাকাতা মারুর প্রসঙ্গ তুলতেই বৃদ্ধা বললেন, ওটা জানি, তার সঙ্গে জোসেফ হালদারের কোনো সম্পর্ক ছিল না। আমি 40 বছর স্কুলে ইতিহাস আর বাংলা পড়িয়েছি। ইদানিং আবার স্বাধীনতার ইতিহাস পড়ানোর ফ্যাশন হয়েছে। আমাকে কোমাকাতা মারুর গল্প শোনাতে এসো না। জোসেফের সঙ্গে গুরজিৎ সিং এর কোনো সম্পর্ক ছিল না। আপনি নিশ্চিত জানেন? তুমি চার্চ মাউস কাকে বলে জানো? আগে জানো না? কুমাগাতা মারু জাহাজে চেপে যারা ভারতে এসেছিল তাদের আর্থিক সংগতি ওই চার্চ মাউসের মতোই। জোসেফ কোন মুলুক থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছিল আমি জানি না, তবে তার এখতিয়ারে ছিল আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। আলাদিনকে চেনো তো? বাসুমামুকে বরাবর সওয়াল করতে দেখেছি, আজ তার জবাব দেওয়ার পালা। তিনি বেশ থতমত খেয়ে গেছেন বলে মনে হলো। বুড়ি বলল, যাগে, সে তোমাদের সমস্যা। তা বইটা লিখবে কি ইংরেজিতে না বাংলায়? আগে বাংলায়। ও, পুঙ্খানুপুঙ্খ বানান করতে পারবে? আনুষাঙ্গিকে কোন স, বিদ্যুতালোক আর বিদ্যুতালোক এর মধ্যে কোন শব্দটা শুদ্ধ? বাসুমামু নক আউট। বৃদ্ধা বললেন, তুমি বলবে সেটা যে প্রুফ রিডিং করবে তার বিবেচ্য। তা তো বটেই, লেখক তো আর বাংলার পরীক্ষা দিয়ে বসেনি যে বানান মুখস্থ করতে বসবে। তবু বলি ভাই, কিছু মনে করো না, ছোট ভাই মনে করেই বলছি। তোমার পোশাক আশাক চলন বলন সবেতেই কেমন ইংরাজি কেতা। বইটা ইংরাজিতে লিখলেই ভালো হবে। যাক, আমার কাছে কি চাও? জোসেফ হালদারের পরিবার সম্বন্ধে যে কোনো তথ্য। শুনেছি মিস প্যামেলা জনসন আপনার বান্ধবী। ওই দেখো, শুদ্ধ বাংলায় বাক্যটা শেষ করতে পারলে না। একটা ক্রিয়াপদ থাকা উচিত ছিল, যাতে পাঠক বুঝতে পারে ব্যাপারটা অতীতকালের। লাইনটা হওয়া উচিত ছিল, বান্ধবী ছিলেন। তা ছিল, ছিল ঘনিষ্ঠ বান্ধবী। স্টে ব্রাইট স্টিল এর বাংলা কি হবে বলো তো? সে তাই ছিল, মরচে লাগেনি কখনো তার গায়ে। নিখাত সোনা, তেমনি দামি তেমনি উজ্জ্বল। বাসুমামু ফস করে বলে বসেন, ম্যায় তার উইলটাও, ওটা নেহাত ইতি গজ। ইতি গজ মানে? যুধিষ্ঠির ধর্মপুত্র ছিলেন, স্বয়ং ধর্ম নয়, মহাকাব্যের একটি নররূপধারী চরিত্র। তাই অলঙ্করণের প্রয়োজনে পাকা সোনায় ওইটুকু খাদ মেশাতে বাধ্য হয়েছিলেন বেদব্যাস। চাঁদে যেমন কলঙ্ক, সূর্যে যেমন, সূর্যে যেমন। দমলেন না বৃদ্ধা, তৎক্ষণাৎ বললেন, রাহুগ্রাস, প্রাকৃতিক নিয়ম। প্যামেলাও শেষমেশ রাহুগ্রস্ত হয়েছিল। রাহুটা কে জানো? ওই যে বুড়ো শিবতলার ঠাকুর মশাই, একটা ফেরেববাজ বদমাস। পরের মাথায় জ্যাকফ্রুট ভেঙে খাওয়া ওর পেশা। পামেলা অবশ্য পড়েছিল রাহু নয় কেতুর পাল্লায়। কেতুটিকে জানো? ওই ঠাকুর মশাইয়ের 100 ডিগ্রি তফাতের অন্তরঙ্গ ধর্মপত্নী সতীমা। বেশ বোঝা যায় বুড়ি কথা বলার লোক পায় না, একা একা থাকে, তাতেই সে অভ্যস্তা।
কিন্তু স্কুলে চাকরি করতো, ক্লাস নিতে হতো, তাই কথা বলতে বড্ড ভালোবাসে। একালে কারোর সময় নেই যে বুড়ির বকবকানি শোনে। যদিও বা কেউ আসে, সে সেলস রিপ্রেজেন্টেটিভ, আজ তাই সে প্রাণ খুলে বকবক করে গেল। তার সতীমার কিচ্ছা সংক্ষেপ করলে যা দাঁড়ায়, মৃত্যুর মাত্র 4 দিন আগে পামেলার নিমন্ত্রণ পেয়ে উষা বিশ্বাস এক মঙ্গলবার রাতে মরকতকুঞ্জে যান। গিয়ে দেখেন সেখানে এক প্ল্যানচেটের আসর বসেছে। ঠাকুর মশাইয়ের ধর্মপত্নী সতীমা, মিনতি মাইতি আর পামেলা বসেছে প্ল্যানচেট করতে। উষাকে দর্শক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন মিস জনসন। জনান্তিতে মিস বিশ্বাসকে বলেছিলেন, আমি এটা বিশ্বাস করি না উষা, তবু খোলা মনের ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণে। আমি জানি যে এসব তুমি আদৌ বিশ্বাস করো না। তুমি শুধু লক্ষ্য রাখবে ওই সতীমা নামের মেয়েটি আমাকে হিপনোটাইজ করছে কিনা। ল্যাঞ্চেটে বুজরুকি হতে পারে, হিপনোটিজম কিন্তু পরীক্ষিত সত্য। তাই আমি তোমার চোখ দিয়ে দেখতে চাই এই অপ্রাকৃত অপারবিদ্যাটির পরীক্ষা। উষা প্রতিবাদ করেছিলেন, কি দরকার পামেলা এসব রিস্ক নেওয়ার? তোমার না শরীর দুর্বল? সেজন্যই তো তোমাকে ডাকা। শরীরটা যদি দুর্বল না থাকতো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারতাম যে ওই অর্ধশিক্ষিত মেয়েটা আমাকে সম্মোহিত করতে পারবে না, বুঝলে? উষা তা সত্ত্বেও আপত্তি করেছিলেন। বুঝেছি, কিন্তু তবু এটা আমার ভালো লাগছে না পামেলা। জানি তোমার ভালো লাগবে না, সেটা আমি জানি, কিন্তু একটা সমস্যার সমাধান আমি করতে চাই উষা। কিছুতেই সমস্যাটার সমাধান করতে পারছি না। যা যা করণীয় সব করেছি, কিন্তু না, আমি দেখতে চাই বড়লোক আছে কিনা। তা থাকলে আমরা যা জানতে পারি না, যা বুঝতে পারি না, তার সমাধান তারা করতে পারেন কিনা। বাধ্য হয়ে উষা বিশ্বাসকে সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হয়। ওরা তিনজন জোসেফ হালদারের কথা চিন্তা করতে থাকেন। তিনজনের মধ্যে একমাত্র প্যামেলাই তাকে চাক্ষুষ করেছিল। বাকি দুজন সুবিধার জন্য স্বর্গত জোসেফ হালদারের একটি ছবি টেবিলে সাজানো ছিল। ভূতের গল্প বলার ঢঙে মিস বিশ্বাস একটু সামনের দিকে ঝুঁকে এলেন। ফিসফিস করে বললেন, তারপর যা ঘটলো তা তোমরা বিশ্বাস করতে পারবে না ভাই, কিন্তু এ কথা অত্যন্ত সত্যি। আমি এক চুলও বাড়িয়ে বলছি না। আমি অবিশ্বাসী, এসব উজরুকি আমি বিশ্বাস করি না, করতামও না, এখনো করি না, কিন্তু এমন একটা অভিজ্ঞতা যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কি দেখলেন আপনি? ঠিক করে বলুন দেখি। ঘরটা আধা অন্ধকার, কিছু ধূপকাঠি জ্বেলে দেওয়া হয়েছিল। আমি একবারও ওই সতী মায়ের চোখে চোখ দিয়ে তাকাইনি, যাতে সে আমাকেও না হিপনোটাইজ করতে পারে। আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম পামেলার দিকে। হঠাৎ দেখি পামেলার মুখটা হাঁ হয়ে গেল, আর আর মনে হলো ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর ঠিক তখনই আমার মনে হলো ওর মুখ থেকে নয়, না, মুখ থেকে মুখ থেকেই একটা একটা না দুটো দুটো সাপের মতো কি যেন বের হয়ে এলো। ধূপের ধোঁয়ার মতো সে দুটো ফিতা এঁকে বেঁকে ওর মাথার উপর উঠে মিশে গেল। প্রথমে আমি ভেবেছিলাম ধূপের ধোঁয়া, কিন্তু পরক্ষণে মনে হলো তা তো নয়। প্রথমত সেই রিবন দুটো স্পষ্টত ওর মুখ থেকেই বার হয়েছিল। দ্বিতীয়ত ধূপের ধোঁয়া হলে হতো নীলচে সাদা রঙের, এই দুটো কিন্তু হলুদ রঙের ছিল। তৃতীয়ত রিবন দুটো লুমিনাস, প্রজ্জ্বল দীপ্তিযুক্ত।
ঝলমলে বা চকচকে নয়, স্নিগ্ধ দ্যুতিমান প্রভাময়। জোনাকির আলো হলুদ রঙের হলে যেমনটা দেখাবে সেরকম। এক্টোপ্লাজম বলে বোধহয় ওরা। অতীন্দ্রিয় লোক থেকে কোনো বিদেশি আত্মা এভাবেই নাকি কায়াময় হতে পারে। আমি নাস্তিক, অবিশ্বাসী, কিন্তু স্বীকার করব ওই খণ্ড মুহূর্তে আমি রীতিমতো ঘাবড়ে গেছিলাম। চিৎকার করে উঠতে যাব, তার আগেই চেয়ার থেকে লুটিয়ে পড়ল প্যামেলা। আমি আমি উঠে বাতি জ্বেলে দিল, টেলিফোনে পিটারকে তৎক্ষণাৎ খবর দিল। মিনিট 15-র মধ্যে সে এসে গেল। এসব প্ল্যানচেটের আসর বসাবার জন্য আমাকে খামোখা গালমন্দ করলো। শুরু হলো তার শেষ চিকিৎসা। এরপর মাত্র 3টে দিন সে বেঁচে ছিল। বাসু সাহেব বলে ওঠেন, মোস্ট অ্যামেজিং। উনি কি সেদিন নিষিদ্ধ কিছু খেয়েছিলেন? ইম্পসিবল। তার আগেই আশা আশা পুরকায়স্থ ডক্টর দত্তর নার্স বহাল হয়েছে। তার নির্দেশে ওর খাবার এবং ওষুধ দেওয়া হতো। বস্তুত সে নিজেই হাতে করে তাকে খাওয়াতো। ডক্টর দত্ত, উনি কি বললেন? হঠাৎ জন্ডিসের জন্য এরকম অ্যাকিউট অ্যাটাক। আত্মীয় স্বজনকে খবর পাঠানো হলো নিশ্চয়ই। তা হলো, তবে ওরা তো আগের সপ্তাহেই এসছে। একবার হেনা প্রীতম যুগলে, একবার টুকু আর সুরেশ। এছাড়া প্রীতমও একা একবার এসেছিল। আমি শেষ দিন 15 রোজই সন্ধ্যায় ওর কাছে যেতাম। কি কবে এসেছে জানতে পারতাম। যাই হোক, খবর পেয়ে সবাই যখন এলো, তার আগে পামেলা দুনিয়ার মায়া কাটিয়েছে। বৃদ্ধার কাছ থেকে আর কিছুই খবর পাওয়া গেল না। আমরা যখন বিদায় নিয়ে চলে আসছি তখন বৃদ্ধা বললেন, চাটা কিছুই তো খেলে না তোমরা। চা খাবে? জল বসাবো? আমার নিজের হাতে বানানো কেকও আছে। বাসুমামু হাত দুটি জোর করে বললেন, আজ থাক দিদি, এই মাত্র সতীর্থিতে চাটা খেয়ে আসছি। থাক মানে? মনে হচ্ছে তোমাকে বারে বারে আসতে হবে। বিপ্লবী জোসেফ হালদার সম্পর্কে আজ তো আমরা প্রাথমিক আলোচনাটুকুই করলুম। আবার এসো, খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে। পথে নেমে এসে বলি, বুড়ি কিন্তু আপনাকে বাংলা বানান নিয়ে নাজেহাল করে ফেলেছিল। আনুষাঙ্গিকে সত্যি কোন স, মামু? মূর্ধন্য স। দিদিমণির ওই রুডিমেন্টারি 3টে প্রশ্নেরই জবাব জানা ছিল আমার। তবে আমি না জানার ভান করায় তিনি খুশি হয়েছে। সেটার দরকার ছিল, ওকে খুশি রাখা, বুঝেছ? না হলে সব কথা জানা যেত না। কিন্তু বুড়ি ও কথা বললো কেন মামু? ও কি আন্দাজ করেছে যে আপনি জোসেফের জীবনী লিখতে বসেননি আদৌ? বিপ্লবী জোসেফ হালদারের কথা তো। অনেকক্ষণ পাইপ খাননি। এবার পকেট থেকে পাইপটা বের করতে করতে বাসুমামু বললেন, বুড়ি একটি বাস্তু ঘুঘু। সে যাই হোক, এবার আমরা তাহলে কোথায় যাচ্ছি? ব্যাক টু ক্যালকাটা। কাল আমি কেস নিয়ে ব্যস্ত থাকব। তোমার 2টো কাজ, এখনই বলে রাখি, পরে হয়তো ভুলে যাব। কাল সকালে গিয়ে আমাদের টিকিট দুটো ক্যান্সেল করবে, আর তোমার মাইমাকে একটা টেলিগ্রাফ করে জানাবে আমাদের যেতে 2-4 দিন দেরি হবে। তখনই আমি কিছু বলিনি। ওকে তো জানি, রইয়ে সইয়ে কথাটা পারতে হবে। এ একটা অহেতুকি অ্যাডভেঞ্চার ছাড়া আর কোনো কিছু নয়। ফেরার পথে প্রসঙ্গটা আবার উনিই তুললেন। গোপালপুর যাওয়া পিছিয়ে যাওয়ায় তুমি খুবই মর্মাহত হয়েছ বলে মনে হচ্ছে কৌশিক। আমার আর সহ্য হলো না। বলি, দারুণ ডিরেকশন করেছেন এবার। কারেক্ট। বুড়ি যদি রোগে ভুগে মারা না যেত,
যদি তাকে কেউ খুন করত, তাহলে নিশ্চয়ই তুমি এত উদাসীন হয়ে থাকতে পারতে না, তাই না? নিশ্চয়ই নয়, কিন্তু এক্ষেত্রে তো মৃত ব্যক্তির কোনো উপকার করতে পারবো না আমরা। কোন ক্ষেত্রে মৃত্যু তদন্তে গোয়েন্দা সেই মৃত ব্যক্তির উপকার করে কৌশিক? না না, তা বলছি না, কিন্তু এখানের মৃত্যুটা তো স্বাভাবিক। হুম, কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটানোর চেষ্টা এখানে কেউ একজন করেছে, সেটা তো মানো। কিন্তু সে তো সফলকাম হয়নি। ফলে কে ওকে খুন করতে চেয়েছিল জানবার কৌতূহল নেই তোমার? আপনার ওই ডিডাকশনের তো একটাই সূত্র, সেই পেরেকটা। হয়তো সেটা আবহমান কাল থেকেই ওখানে গোজা ছিল। হুম, না, নয়। কারণ ভার্নিশটা টাটকা। আমি নিচু হয়ে শুকে দেখেছি কৌশিক, এখনো গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু তার তো হাজারটা ব্যাখ্যা হতে পারে মামু। এই কথা তুমি আগেও বলেছো কৌশিক। 999টাকে বাদ দিয়ে তার একটা আমি তোমাকে দাখিল করতে বলেছিলাম, তখন তুমি তা বলতে পারোনি। এখন পারো? এর কি জবাব দেব? উনি এক নাগাড়ি বলে চললেন, আমাদের গন্ডিটা ছোট, সবাই শুতে যাবার পর সুতোটাকে খাটানো হয়েছিল। ফলে বাড়ির ভেতর যে কজন প্রাণী তাদের মধ্যে একজন, তার মানে আমাদের সন্দেহজনক ব্যক্তিটাকে বেছে নিতে হবে 6 জনের প্যান্ডেল থেকে। প্রীতম ঠাকুর, হেনা ঠাকুর, স্মৃতি টুকু, সুরেশ, মিনতি মাইতি আর শান্তি। মালি ছেদিলাল, ড্রাইভার মোহন আর সরজু বাড়ির বাইরে শোয়। শান্তি দেবীকে আপনি বাদ দিতে পারেন মামু। পারি কি? সেও লিগ্যাসি পেয়েছে তো, যার জন্য সে আর নতুন চাকরি করতে অনুচ্ছুক। কত টাকা পেয়েছে জানি না, কিন্তু তার সুদ থেকে একটা লোকের খরচ মেটানো যায়। কিন্তু তার জন্য শান্তি দেবী এই খুনটা করবে, এটা ঠিক মেনে নিতে মন চাইছে না। কারেক্ট, সম্ভাবনা কম। সে দীর্ঘদিন বহাল আছে, কিন্তু আমাদের সব রকম সম্ভাবনাকে বিচার বিবেচনা করতে হবে কৌশিক। তাহলে আমি বলবো আপনার হিসেব 7 জনের হওয়া উচিত। কেন ধরে নিচ্ছেন যে মিস পামেলা জনসন নিজেই ওই তারটি খাটাননি অন্য কাউকে হত্যা করার জন্য? হুম, একটি মাত্র হেতুতে। সেক্ষেত্রে তিনি ওটাতে পা জড়িয়ে উল্টে পড়তেন না, সাবধানে তারটা ডিঙিয়ে যেতেন। অপ্রস্তুত হতে হলো আমাকে। বলি, সবাই কিন্তু বলছে উইলটা পড়ার সময় মিনতি মাইতি একেবারে বজ্রাহত হয়ে যায়, সে নাকি জ্ঞান হারায়। বলছে সবাই না, অনেকে। তাছাড়া ডক্টর দত্তর মতে সে একটা গবেট, নিনকম্প। এসব অবশ্য শোনা কথা, আমি ভেরিফাই করে দেখিনি। আপাতত আমাদের শুধু তথ্য নির্ভর হতে হবে, অনলি ফ্যাক্টস। অবিসংবাদিত তথ্য কি কি? 1, মিস জনসনের পতন, সেটা অনেকে নয় সবাই বলছে। 2, পতনের হেতু, একটি মৃত্যু ফাঁদ যা কেউ খাটিয়েছে। সেটা সবাই তো নয়, অনেকেও নয়, একজন মাত্র বলেছে। না কৌশিক, তার এভিডেন্স আছে, প্রমাণ। পেরেকটা এখনো আছে, তার মাথায় ভার্নিশের গন্ধটা এখনো আছে, মিস জনসনের চিঠির ভাষাতে তার ইঙ্গিত। কুকুরটা সে রাতে বাড়িতে ছিল না, বলটা সে স্থানচ্যুত করতে পারে না, যে কথা মৃত্যু পথযাত্রী শেষ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারেননি। অল দিস থিংস আর ফ্যাক্ট কৌশিক। সুতরাং সুতরাং আমাদের খুঁজে দেখতে হবে কে ওই তারটা খাটিয়েছিল এবং প্রচলিত পথ পরিক্রমা, বৃদ্ধার মৃত্যুতে কে কে উপকৃত হলো। মিনতি মাইতি। অথচ যদি আপনার অনুমান সত্য হয়,
অর্থাৎ সে রাত্রে কেউ সিঁড়ির মাথায় সুতো বেঁধে ওকে হত্যা করতে চেয়ে থাকে, তাহলে মিনতি মাইতির কোনো উপকার হতো না? ঠিক তাই। তাই ওই ছজনই আমাদের সন্দেহের পাত্র বা পাত্রী। এ কথা ভুললে চলবে না যে সম্ভবত ওই পতনজনিত দুর্ঘটনা থেকেই মিস জনসন তার আত্মীয় স্বজনের ওপর বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত তার উইলটা বদলে ফেলেন, নয় কি? তার মানে এই রহস্য জাল ভেদ না করে আপনি গোপালপুর যাবেন না? দারুণ, দারুণ ডিডাক্ট করেছো কৌশিক। দ্যাটস অলসো আ ফ্যাক্ট। কারেক্ট। স্মৃতি টুকুর অ্যাপার্টমেন্ট সারদান এভিনিউয়ের ওপরে প্রকাণ্ড এক প্রাসাদের সপ্তম ফ্লোরে। দক্ষিণ খোলা ছোট্ট অ্যাপার্টমেন্ট, দারুণ পশ। লিফটে করে উঠে কলবেল দিতে একটি মেড সার্ভেন্ট পিপ হোল খুলে উকিয়ে দিল। বলল, কি চাই? বাসুমামু সেই গর্ত দিয়ে একটি ভিজিটিং কার্ড বলিয়ে দিলেন। 48 ঘন্টার ভেতর উনি নিশ্চয়ই সাংবাদিক বা রিটায়ার্ড নেভাল অফিসারের জাল কার্ড বানাননি। আন্দাজ হলো এবার সঠিক পরিচয়ই দিয়েছেন। একটু পরে দরজাটা খুলে গেল। মেড সার্ভেন্টটিকে এবার দেখা গেল। প্রৌঢ়া, পরিচ্ছন্ন, বেশ সাবলীল ভঙ্গিতে বলল, বসুন, উনি আসছেন এখনই। ফ্যানটা খুলে দেব? এয়ার কন্ডিশন করা ঘর, বেশ ঠান্ডা। আমি বললাম, দরকার হবে না। গতকাল মামলায় জিতেছেন বাসুমামু, তার মেজাজ শরীফ। আমি সাজেস্ট করেছিলাম সবার আগে সেই অ্যাটর্নি ভদ্রলোকের সাথে দেখা করতে, প্রবীর চক্রবর্তী। মামু রাজি হননি, বলেছেন সে আইনজ্ঞ মানুষ, তার কাছে কোমাগাতা মারুর গল্প শোনানো চলবে না। সেই রাজ্যে যেতে হলে পাসপোর্ট চাই, আই মিন ভিসা। বোধগম্য হয়নি। জিজ্ঞাসা করেছিলাম তার রাজ্যে ঢোকার ভিসা কোথায় পাবেন। সেই ভিসা জোগাড় করতেই তো এসেছি। মিনিট পাঁচেকের মধ্যে গৃহস্বামিনী আবির্ভূতা হলেন। বয়স 28-29, যদিও সাজসজ্জার বাহারে আরো কম দেখায়, তবুও চোখের কোলে আসল বয়সটা ধরা পড়েছে ঠিকই। সুন্দরী খুব কিছু নয়, তবে সুতনুকা, দীর্ঘাঙ্গী, তন্নি, এক মাথা শ্যাম্পু করা চুল সিল্কের মতো নরম। পরনে একটা ঢিলে ঢালা কিমোনো জাতীয় পোশাক, পায়ে হাভানা ঘাসের চটি। এই সাত সকালেই নিখুঁত প্রসাধন সেরে ফেলেছেন। যে ভঙ্গিতে সে ভেতর থেকে সাবলীলভাবে এগিয়ে এলো, তাতে মনে হলো ও বিউটি কম্পিটিশনে ডায়াসে উঠে দাঁড়াচ্ছে। তার হাতে বাসুমামুর ভিজিটিং কার্ডখানা। আমাদের দুজনের দিকে তাকিয়ে সে স্থির করে নিল তার লক্ষ্য। ওর দিকে ফিরে বলল, আপনি নিশ্চয়ই? বাসুমামু উঠে দাঁড়িয়ে ফরাসি কায়দায় বাও করে বললেন, অ্যাট ইয়োর সার্ভিস ম্যাডমোজেল। আপনার প্রভাতী অবসর বিনোদনে ব্যাঘাত ঘটাচ্ছি বলে দুঃখিত। মেয়েটি একই কায়দায় প্রতি বাও করে বলল, আসাতে মসিয়ে বাসু, বসুন। তারপর আমাকে দেখে নিয়ে মামুকে প্রশ্ন করে, ডক্টর ওয়াটসন? বাসু সে প্রশ্নের জবাব দিলেন তীর্যক ভাবে, আমার পরিচয় জানেন দেখছি। আমাকে তুমিই বলবেন? আপনাকে কে না জানে, খুনি আসামিকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আনা আপনার স্পেশালিটি। ভুল হলো, খুনি আসামি নয়, খুনের অভিযোগে অভিযুক্ত নির্দোষ আসামিদের। সেটা হেয়ারসে। কাঁটা সিরিজে বেছে বেছে সেই গল্পগুলোই ছাপা হয় এইমাত্র। কি দুঃখের কথা, আমার অটোগ্রাফ খাতাটা না আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, আপনার এই প্রভাতী হানার উদ্দেশ্যটা যদি একটু ব্যক্ত করেন। পরশুদিন আমি তোমার পিসির কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। স্মৃতিটুকুর মাস্কারা করা আঁখি পল্লব কিছুটা বিস্ফারিত হলো। বলল, আমার পিসি? তাই বলছি তো,
তোমার পৃত্তি শশা, পিসি। আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার বাসু। আমার পিসিরা সবাই স্বর্গগতা। শেষ পিতৃ শশা নিষ্কৃতি পেয়েছেন মাস দুয়েক আগে। তার কথাই বলছি আমি, মিস প্যামেলা জনসন। ওসব ভূতের গল্প পত্রপত্রিকাতেই মানাবে মিস্টার বাসু। স্বর্গীয় পোস্ট অফিসের কাহিনী এমন প্রকাশ্য দিবালোকে কিন্তু বেমানান। জানি, কিন্তু এক্ষেত্রে তাই ঘটেছে। তিনি চিঠিখানা লিখেছিলেন 17 এপ্রিল, যা আমি পেয়েছি গত পরশু 29 জুন। স্মৃতিটুকু একটু নড়ে চড়ে বসল। সামনের টিপয়ের উপর থেকে টেনে নিল একটি সুদৃশ্য সিগারেট কেস, বাড়িয়ে ধরলো আমাদের দিকে। আমরা প্রত্যাখ্যান করায় সে নিজেই একটা ধরালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, তা আমার পিতৃ শশা কি লিখেছিলেন? সেটা এখনই বলতে পারছি না মিস হালদার। ব্যাপারটা নিতান্তই গোপনীয়। স্মৃতিটুকু নীরবে বার দুদিনেক ধোঁয়া গিলল। তারপর বলল, আমার কাছে কি চাইতে এসেছেন? কয়েকটা তথ্য। তুমি অনুমতি করলে দু একটা প্রশ্ন করতে চাই। কি জাতীয় প্রশ্ন? তোমাদের পারিবারিক বিষয়ে। আবার মেয়েটা দু চারবার ধোঁয়া টানল। তারপর বলল, একটা নমুনা শোনান দেখি। নিশ্চয়ই। যেমন তোমার দাদার বর্তমান ঠিকানাটা আমি জানতে চাই। সুরেশ হালদারের। স্মৃতিটুকু তার সিগারেটের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আই এম সরি, তার বর্তমান ঠিকানা ঠিক জানি না। সে পশ্চিম ভারতে গেছে সেটা জানি, মুম্বাইতে। কোন হোটেলে উঠেছে তা আমার জানা নেই। কবে গেছে মুম্বাই? গতকাল। এটাই কি জানতে এসেছিলেন আমার কাছে? না, আরো কতগুলো প্রশ্ন আছে আমার। যেমন ধরো, আমি জানতে চাই তোমার বড় পিসি যেভাবে তার সম্পত্তি এক অজ্ঞাত কুলশীলাকে দিয়েছেন, তাতে কি তোমরা ক্ষুব্ধ নও? দ্বিতীয়ত, ডক্টর নির্মল দত্তগুপ্তর সাথে তোমার এনগেজমেন্ট কতদিন আগে হয়েছে? হঠাৎ সোজা হয়ে বসলো মেয়েটি, যেন মনস্থির করলো। দৃঢ়স্বরে বলল, দুটো প্রশ্নের একটাই জবাব। আমার ব্যক্তিগত জীবনে অপরের নাক গলানো আমি পছন্দ করি না, বিশেষ করে সে নাকটা যদি হয় কোনো গোয়েন্দার। বাসু সাহেব হাসলেন, বললেন, আমি গোয়েন্দা নই। যাই হোক, আমি তোমার মনোভাব বুঝেছি। আবারও বলি, তোমার প্রভাতী অবসর বিনোদনে ব্যাঘাত করে গেলাম বলে দুঃখিত। এসো কৌশিক। দুজনেই উঠে পড়ি। দ্বারের কাছাকাছি এসে পৌঁছতেই শোনা গেল, শুনুন। বাসু সাহেব ঘুরে দাঁড়ালেন। নির্বাক। বসুন।